নমস্কার। আমার নতুন ইউটিউব চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। মূলত আমি আজ বসিরহাট হাই স্কুলের একটা প্রশ্নপত্র আমার হাতে এসেছে। খুব কঠিন নাকি ছাত্রছাত্রীদের মুখে শুনতে পাচ্ছি। দুটো প্রশ্ন একটু আনকমন আছে, সেই দুটো প্রশ্ন নিয়ে আলোচনা করার জন্য আমি মূলত এই ভিডিওতে এসেছি। তবে শুধু এটুকু নয়, আগামীতে আমি আরো নতুন নতুন জটিল বিষয় নিয়ে ভিডিও করব। তোমাদের যদি ভালো লাগে তো সাবস্ক্রাইব করে রেখো চ্যানেলটা। আর তাছাড়া আরো ভালো যদি নাও লাগে তবু কমেন্ট করে জানিও। আমি তাহলে আরো নতুন নতুন জটিল বিষয় নিয়ে ভিডিওতে আসবো। তো কোন দুটো বিষয়ে কঠিন প্রশ্ন এসেছিল? তো একটা প্রশ্ন এসেছিল সাহায্য গ্রহীতা কারক কি, তোমরা কেউই পারোনি মনে হয়, অনেকেরই জানা নেই। আরেকটা প্রশ্ন এসেছিল সাধনকরণ কি। তো সাধনকরণটা এক কথা আগে বলে দিই, তারপর সাহায্য গ্রহীতা কারকে আমি যাচ্ছি। সাধনকরণটা খুব সহজ জিনিস, তোমরা শুধু নামটা জানলেই হবে। সাধনকরণ হচ্ছে আসলে যন্ত্রাত্মককরণ। যন্ত্রাত্মককরণ তোমরা সবাই জানো, ওই যন্ত্রাত্মককরণের অপর নাম হচ্ছে সাধনকরণ। ব্যাস, সুতরাং এই বিষয় নিয়ে আমি আর আলোচনা যাচ্ছি না। আজকে আমি মূলত ওই সাহায্য গ্রহীতা কারক নিয়ে আলোচনা করবো। তো সাহায্য গ্রহীতা কারক নিয়ে আলোচনা করার আগে আমার জানা দরকার কারক কাকে বলে, তারপরে আসবো সাহায্য গ্রহীতা কারক। তো কারক কাকে বলে সবাই জানো। কি জানো তোমরা? যে বাক্যে অবস্থিত ক্রিয়াপদের সঙ্গে অন্যান্য নামপদের, অর্থাৎ নামপদ মানে কি কি, সর্বনাম পদ ও বিশেষ্য পদের যে প্রত্যক্ষ সম্পর্ক থাকে তাকে কারক বলে। এবার দেখো, আমি কি বললাম, যে ক্রিয়াপদের সঙ্গে নামপদ যে প্রত্যক্ষ সম্পর্ক। এবার এই প্রত্যক্ষ সম্পর্ক বলছি, এই সম্পর্কটা আসলে তৈরি করে কে? তৈরি করে বিভক্তি এবং অনুসর্গ। তাই তো জানো তো সবাই, বিভক্তি অনুসর্গ না থাকলে সম্পর্ক তৈরি করা যায় না, সম্বন্ধ নির্ণয় হয় না। তো এই বিভক্তি ও অনুসর্গের ভিত্তিতে কারককে প্রধানত চার ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বিভক্তি প্রধান কারক। আমি একটু লিখে দেই, হ্যাঁ, বিভক্তি প্রধান। এক নাম্বার বিভক্তি প্রধান কারক। বিভক্তি প্রধান কারক কি কি? কর্ম এবং অধিকরণ কারক। কর্ম ও অধিকরণ। এবার দেখো 2 নাম্বার অনুসর্গ প্রধান কারক। অনুসর্গ প্রধান কারক কি কি? করণ ও অপাদান। এবার 3 নম্বরে আসি, তোমাদের সেই মেন প্রশ্ন যেটা, কি জানো, সাহায্য গ্রহীতা কারক। সাহায্য গ্রহীতা কারক। আচ্ছা, এই বিষয় নিয়ে আমি একটু ডিটেলস আলোচনা করব। তার আগে ওইটা একটু বলে দিই। এই বিভক্তি প্রদান কারক কর্ম অধিকার সবাই জানো। আসলে বিভক্তি প্রদান কারক কেন বলছে? কারণ এই দুটি কারকই, প্রত্যেকটা কারক আসলে, প্রত্যেক কারকের নিজস্ব কিছু বিভক্তি থাকে। তো এই দুটো কারকের নিজস্ব বিভক্তি কি? আসলে কর্মকারক সাধারণত কে বিভক্তি বসে? অধিকরণ কারকে এ অন্তঃস্থ তে। সবাই জানো, এই নিয়ে আমরা আলোচনা যাচ্ছি না। এবার দেখো অনুসর্গ প্রদান কারক কি কি? করণ এবং অপাদান। কেন বললাম? কারণ করণ কারকের বিভক্তি কি হয়? দ্বারা, দিয়া, কর্তৃক ইত্যাদি। বিভক্তি নয়, অনুসর্গ। করণ কারকে কি কি অনুসর্গ বসে? দ্বারা, দিয়া, কর্তৃক। এবং অপাদান কারকে কি কি অনুসর্গ বসে? হইতে, থেকে, চেয়ে ইত্যাদি অনুসর্গ। সবাই তোমাদের জানা আর কি, প্রত্যেকের জানা। এই জন্য এইসব প্রসঙ্গে আর বিস্তারিত আলোচনা যাচ্ছি না। তো এইগুলো তো সব অনুসর্গ, এরা অনুসর্গ গ্রহণ করে বলেই এদেরকে বলছি অনুসর্গ প্রদান কারক। এরা বিভক্তি গ্রহণ করে বলেই বিভক্তি প্রদান কারক। এবার প্রশ্ন আসছে যে 4টি কারকের নাম লেখা হয়ে গেল, বাকি থাকছে আর দুটো কারক। কোন দুটি কারক বাকি থাকছে? একটা হচ্ছে উম কর্তৃকারক। প্রথম কারকটাই বাকি আছে, ক তয় প্রি, কর্তৃকারক। আর একটা বাকি আছে নিমিত্ত কারক। কি কারক বাকি আছে? নিমিত্ত কারক। নিমিত্ত কারক। এবার দেখো, এই দুটোকে আমরা সাহায্য গ্রহীতা কারক কেন বলতে যাবো? তোমাদের মনে হতে পারে কর্তৃকারক তো বিভক্তি প্রদান কারকের মধ্যে দিলেই হয়ে যেত, কিন্তু দেওয়া যাচ্ছে না। কেন যাচ্ছে না? ব্যাকরণবিদরা দিতে পারেননি, দেননি। কারণ, কারণ কি? অবশ্য কোনো কোনো বই তোমরা পাবে, কিন্তু এটা ঠিক নয়। কর্তৃকারকের নিজস্ব বিভক্তি কি বলতো? শূন্য বিভক্তি। রাম বাড়ি যায়, সে ভাত খায়, এগুলো কি আসলে শূন্য বিভক্তি? প্রত্যেকটার সঙ্গে শূন্য বিভক্তি যুক্ত আছে। তাই এটাকে আমরা বিভক্তি প্রদান কারকের মধ্যে ফেলতে যাচ্ছি না। তো এবার বলছি, তাহলে সাহায্য গ্রহীতা কারকের মধ্যে কেন ফেলবো? সে মানেটা কি আসলে? সাহায্য গ্রহীতা আসলে এই কর্তৃকারকের নিজস্ব বিভক্তি শূন্য, কিন্তু এরা সম্পর্ক নির্ণয়ের ক্ষেত্রে অন্যান্য কারকের সাহায্য নেয়। মানে কোন কারকের সাহায্য নেয় আসলে? যেমন ধরো কর্মকারক ও অধিকরণ কারকের সাহায্য নেয়। কিভাবে নেয়? এবার আমি যখন বললাম, মানে এতগুলো উদাহরণ দিলাম, সব শূন্য বিভক্তি হলো। রাম বাড়ি যায়, সে ভাত খায়, অমুক তমুক, যাই হোক কিছু বললে। এবার দেখো, এবার যদি বলা হয় যে পাগলে কি না বলে, কি বিভক্তি হলো? এই বিভক্তি হলো। তাহলে কর্তৃকারক এ বিভক্তি গ্রহণ করছে,
এই বিভক্তিটা কার বিভক্তি বলো তো? এই বিভক্তিটা, এই বিভক্তি আগে বললাম অধিকরণ করকের বিভক্তি। তো অধিকরণ করকের বিভক্তি আমি কোথায় যাবো? বসিরহাটে যাব, আমি কলকাতায় যাব, অন্তঃস্থ বিভক্তি। এসবগুলো আসলে এই অধিকরণ করকের বিভক্তি, অথচ কর্তৃকারক নিজেই গ্রহণ করছে। তাহলে কর্তৃকারক অধিকরণ করকের বিভক্তি গ্রহণ করছে, আবার কর্মকারকের বিভক্তিও গ্রহণ করে। কখন গ্রহণ করে বলো তো? যেমন এই বললাম, দিদিমণি ছাত্রকে পড়াচ্ছেন। এই দিদিমণি ছাত্রকে পড়াচ্ছেন, তো পড়ছে কে? ছাত্র পড়ছে। তাহলে এই পড়া কাজটা করছে তো ছাত্র। দিদিমণিরও একটা কাজ আছে, দিদিমণি পড়াচ্ছেন। এবার আমরা জানি, তাহলে দিদিমণি কথা আমাদের হয়তো মনে হবে, তো দিদিমণি কর্তা ঠিকই আছে। দিদিমণি কর্তাকে তোমরা আগে পড়েছো কর্তৃকারক প্রকার ভেদে, যে দিদিমণি কর্তা ওটা হচ্ছে প্রযোজক কর্তা, আর প্রযোজ্য কর্তা হলো ছাত্র যাকে পড়াচ্ছে। তাহলে কে বিভক্তি গ্রহণ করছে? কর্তৃকারক। তাহলে কর্তৃকারক আমরা কোন কোন কারকের বিভক্তি গ্রহণ করছে বললাম? কর্মকারকের বিভক্তি গ্রহণ করছে, অধিকরণ কারকের বিভক্তি গ্রহণ করছে। তাই এটাকে আমরা সাহায্যকারিতা কারক বলছি। নিমিত্ত কারক অনুরূপে একই জিনিস। নিমিত্ত কারক নির্দিষ্ট বিভক্তি কি জানো তো? জন্য। ঠিক আচ্ছা, এবার দেখো, এইবার এই জন্য বিভক্তিটা কোন কোন কারকে বসছে আবার? এই জন্য নিমিত্ত কারকের বিভক্তিটা জন্য বিভক্তি। আসলে দেখো, আহ, এই অধিকরণ এবং কর্ম এরা এই দুটি কারকের সাহায্য নেয়, জন্য সবসময় হয় না। যেমন ধরো, ঠাম্মা তীর্থে যাবে, বলো তো এখন কারক। তীর্থে যাবে, তীর্থের তলায় দাগ আছে, ধরো আমি বললাম ঠাম্মা তীর্থে যাবে। এই যে তীর্থে, তোমার মনে হতে পারে তীর্থে যাবে, কোথায় যাবে? তীর্থে যাবে, অধিকরণ কারক। কিন্তু না, কিন্তু অধিকরণ কারক নয়, কারণ এটা হচ্ছে নিমিত্ত কারক। তীর্থ তো কোনো জায়গা না। আসলে তীর্থ করার জন্য গয়া, কাশী, বৃন্দাবন কোনো একটা জায়গায় যাবে, বা অন্য কোথাও যাবে। সে যেখানে যাচ্ছে যাবো, আমাদের সেটা বড় কথা না, যেখানে যাবে সেটাই হলে অধিকরণ কারক হতো। যেহেতু তীর্থ করার জন্য যাবে, এটা হচ্ছে নিমিত্ত কারক। কিন্তু দেখো, এখানে জন্য বিভক্তি কিন্তু গ্রহণ করেনি। কি গ্রহণ করেছে? গ্রহণ করেছে সাধারণত অধিকরণ কারকের বিভক্তি। কোন কারকের বিভক্তি গ্রহণ করেছে? অধিকরণ কারকের বিভক্তি গ্রহণ করেছে। তাহলে নিমিত্ত কারক হয়েও এ বিভক্তি হয়েছে, অর্থাৎ অধিকরণের বিভক্তি গ্রহণ করেছে। ঠিক অনুরূপে এরা এ বিভক্তিও এ বিভক্তি, সরি, এ বিভক্তি তো গ্রহণ করেছে, এ বিভক্তি অধিকরণের বিভক্তি। কে বিভক্তি গ্রহণ করে? এই কর্মকারকের বিভক্তির নাম কি? কে বিভক্তি। কে বিভক্তিও এরা গ্রহণ করে কখনো কখনো। যেমন ধরো, কে বিভক্তি কিভাবে গ্রহণ করছে? যেমন ধরো, বেলা যে পড়ে এলো, জলকে চল। কি বললাম? বেলা যে পড়ে এলো, জলকে চল। জলকে চল কে বিভক্তি আসলে? জলকে চল মানে কি? জল আনার জন্য চল। তাহলে এখানে জন্য নেই, কিন্তু কে বিভক্তি গ্রহণ করছে। কে বিভক্তি আসলে কর্মকারকের বিভক্তি। তাহলে এরা কর্ম ও অধিকরণের বিভক্তি গ্রহণ করে বলেই এই দুটি কারককে সাহায্যকারিতা কারক বলে। তাহলে সাহায্যকারিতা কারক ক্লিয়ার? এটাই পরীক্ষা এসেছিল, অনেকেই পারোনি। পারা উচিত, স্যারেরা হয়তো ক্লাস নিয়েছে, করিয়েছেন, কিন্তু তোমরা ভালো করে গুরুত্ব দেওয়া আসলে ক্লাসে করো না ঠিকঠাক, সেই জন্য এই অবস্থা। সাহায্যকারিতা কারক বোঝা গেছে? তাহলে সাহায্যকারিতা কারক কি জীবনে ভুল যাবে না তো? কর্তৃকারক ও নিমিত্ত কারক কেন বলে দিলাম। এরপরেও আরেকটা কারকের কথা আছে, সেটা হলো অকারক সহায়ক কারক। 4 নাম্বারটা আমরা করে দেয়। অকারক সহায়ক কারক। এবার দেখো, অকারক সহায়ক কারক তোমাদের এবার মনে হচ্ছে আর একটা নাম, শুধু সাহায্য করবে এসছে, এটা জানতাম না, জেনে নিলাম, ব্যাস হয়ে গেল। এটা করলে তো হবে না, পরে পরীক্ষা তো অকারক সহায়ক কারক আসতে পারে, তখন কি হবে? এটা তো জানতে হবে। সেই জন্য 4 নম্বর এটাও জেনে নাও। তাহলে বিভক্তি অনুসারের ভিত্তিতে কারককে 4টি ভাগে ভাগ করা যায়। এই দুটো তোমাদের সবাই জানা ছিল, নতুন কিছু না। এটা নতুন, সাহায্যকারিতা কারক। অকারক সহায়ক কারক এটাও নতুন, এটাও তো আসতে পারে, এটা জানতে হবে। অকারক সহায়ক কারক কি আসলে? দেখো, অকারক পদ কাকে বলে? আমরা জানি সম্বন্ধ পদ এবং সম্বোধন পদ, এই দুটোকে অকারক পদ বলে। কেন বলে? কারণ ক্রিয়াপদের সঙ্গে এই দুটো কারকের প্রত্যক্ষ সম্পর্ক থাকে না, তাই এরা অকারক পদ। আচ্ছা, এদেরও নিজস্ব কিছু বিভক্তি থাকে। অকারক পদ কি বললাম? এই সম্বন্ধ পদ, সম্বন্ধ পদের নিজস্ব বিভক্তি কি? র বিভক্তি। সম্বন্ধ পদ সবসময় র বিভক্তি হয়। ঘুমের দেশ, ঘোড়ার ডিম, এসব বিভিন্ন রকমের র বিভক্তি আছে। যাই হোক, এবার দেখো, এই র বিভক্তি আসলে অকারক পদের হলেও প্রত্যেকটা কারকই এই র বিভক্তি গ্রহণ করে, প্রত্যেকটা কারক। কি কি? কর্তৃকারক, কর্মকারক, অবদান কারক, অধিকরণ কারক, নিমিত্ত কারক, সবাই কিন্তু র বিভক্তি গ্রহণ করে। র বিভক্তি আসলে অকারকের। অকারক হলে কি হবে? কারকেরাও গ্রহণ করছে, তাই আমরা একে বলছি অকারক সহায়ক কারক। কি এটা তাহলে? অকারক সহায়ক কারকের উদাহরণ কি, যদি আসে পরীক্ষায় পারবে তো? সম্বন্ধ পদ, নয় ধয়, সম্বন্ধ পদ। সম্বন্ধ পদকে আমরা বলবো অকারক সহায়ক কারক। কেন বলছি? কারণ প্রত্যেকটা কারক র বিভক্তি গ্রহণ করে। কি কি গ্রহণ করেছে? যেমন ধরো, আমি প্রত্যেকটা উদাহরণ দিচ্ছি। শিক্ষকের উপদেশ পালন করো। শিক্ষকের উপদেশ পালন করো, কার উপদেশ পালন করবো?
শিক্ষকের উপদেশ পালন করব। তাহলে কার উপদেশ? শিক্ষকের। এবার দেখো বিদ্যা চর্চা বৃথা যায় না, বিদ্যা চর্চা বৃথা যায় না, তাহলে কর্তৃকারকের অবিভক্তি গ্রহণ করেছে। সম্বন্ধপদ সম্বন্ধপদের বিভক্তি। এবার দেখো তাসের খেলা ভালো নয়, র র বিভক্তি গ্রহণ করেছে কে? করণ কারকের অবিভক্তি গ্রহণ করেছে। এবার দেখো স্নানের জল গুছিয়ে রেখো, কিসের জল? স্নানের জল, তাহলে র বিভক্তি গ্রহণ করেছে নিমিত্ত কারক। তারপরে আরো একটা আছে, ধরো বাঘের ভয় সবাই করে, কিসের ভয় করে? বাঘের ভয় করে, তাই তো? বাঘের ভয় মানে বাঘ হইতে ভয়, অবদান কারক র বিভক্তি গ্রহণ করেছে। অধিকরণ কারক র বিভক্তি গ্রহণ করে, যেমন আজকের দিনটা খুব সুন্দর, তাহলে আজকের র বিভক্তি অধিকরণ কারক। এভাবেই প্রত্যেকটা কারক র বিভক্তি গ্রহণ করে, তাই এটাকে আমরা বলা হয়, এটাকে আমরা বলি অকারক সহায়ক কারক। ঠিক আছে, আজকে তাহলে এই পর্যন্তই। পরবর্তী ভিডিওতে আরো তোমাদের কোনো প্রশ্ন থাকলে তোমরা কমেন্টে জানিও, সেসব নিয়ে নতুন নতুন ভিডিও বানাবো আবার। ঠিক আছে, ওকে।